আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টল এক্সপ্রেসে। সঙ্গে আছে আমি শামুল হোসাইন। সুপ্রিয় দর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত থাকেন চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তি, যার মাধ্যমে আমরা জানতে চাই চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্র অতীত, বর্তমান, আগামীর গতিপথ সহ নানান দিক জানতে চাই। চট্টগ্রামকে নিয়ে কি ভাবনা, তার ব্যক্তি জীবন, অপ্রকাশিত বিভিন্ন ঘটনা ও সফলতা ব্যর্থতার কথা। সুপ্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন এই চট্টল এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনা। আপনারা সকলেই জানেন এই 2024-25 অর্থ বছরের বাজেট প্রস্তাবিত হয়ে গেল এবং বাজেট পেশ করলেন মাননীয় অর্থমন্ত্রী। যদি একটু করে বলি 2023 এবং 24 চলমান যে বাজেট, সেই বাজেটের যদি কথা একটু বলি যে প্রায় 7,59,000 কোটি টাকার বাজেট বর্তমান চলমান আছে। বাট আমাদের এই একটু 24 এবং 25 সালের বাজেট যদি একটু পর্যালোচনা করা হয়, আসলে একটু সংকুচিত বাজেট মনে করছে বিশেষজ্ঞরা। এটা মাত্র 34,000 কোটি টাকার ব্যবধান 7,97,000 কোটি টাকার যে বাজেট বর্তমানে পেশ করা হলো, প্রস্তাব করা হলো আমাদের জাতীয় সংসদ, মাননীয় অর্থমন্ত্রী মহোদয় সেটা পেশ করলেন। আসলে তো আমরা বাজেট, এত হাজার কোটি টাকার বাজেট, সাধারণ মানুষ কিন্তু অনেকাংশে এইসব বাজেট নিয়ে তেমন একটা ধারণা থাকে না। এই ধারণার লক্ষ্যে এটিএন বাংলার আজকের এই আয়োজনটুকু। এবং এই বাজেটের পেছনে হচ্ছে আয়টা অনেকাংশে ডিপেন্ডস করে জাতীয় রাজস্ব বোর্ড থেকেই এই অধিকাংশ আয়টুকু আসে। এই আয় নিয়ে আমরা কথা বলবো, বাজেট নিয়ে আমরা কথা বলবো, গত বছরের চলমান বাজেট নিয়ে আমরা কথা বলবো, 24-25 অর্থ বছরের বাজেট নিয়ে আমরা কথা বলবো, এবং ব্যাট যেটাকে আমরা বলি জাতীয় রাজস্ব বোর্ডের যে অর্জন আয়, অন্যতম আয়, সেটা হচ্ছে ব্যাট। এই ব্যাট নিয়ে আমরা কথা বলবো। উক্ত আলোচনার আলোচক হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন কাস্টম এক্সাইজ ব্যাট কমিশনারের মাননীয় কমিশনার জনাব সৈয়দ মুশফিকুর রহমান। সদ্য পেশ করা হলো জাতীয় বাজেট, যেটা 24-25 অর্থ বছরের, এবং এক কথায় এটা একটু বিশেষজ্ঞরা বলছে কি সংকুচিত বাজেট, বেশি কিছু পরিবর্তন এই বাজেটে নেই, মাত্র 34,000 কোটি টাকা চলমান বাজেট থেকে পরিবর্তন। এই বাজেট নিয়ে একটু আপনার মতামতটুকু একটু প্রথমে জানতে চাই। আপনি জানেন যে আমরা এখন মানে গ্লোবালি একটা আমরা যেটা বলি একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের ধরেন যে রপ্তানি বাজার সেটা সংকুচিত হচ্ছে বিভিন্ন কারণে, যুদ্ধ এবং অন্যান্য, মানে আপনি জানেন যে তারল্য সংকটটা ওটার ফলশ্রুতিতে তৈরি হচ্ছে। যেমন ধরেন আমাদের যে ইউক্রেন ওয়ার হলো, তারপরে এখন মধ্যপ্রাচ্যের অস্থিরতা, বা সেগুলো নিয়ে যেটা হচ্ছে যে ওভারঅল কিন্তু ইউরোপের অবস্থা, নর্থ আমেরিকার অবস্থা ভালো নয়। তা আপনারা জানেন যে আমাদের মূল রপ্তানি বাজার হচ্ছে তারা। তো সেখান থেকে আমরা যার কারণে আমাদের যে কাঙ্ক্ষিত মাত্রার রপ্তানি আয় সেটা হচ্ছে না, সেটার একটা ইম্প্যাক্ট ওভারঅল ডোমেস্টিক ইকোনমিতেও পড়ছে। কারণ আমরা যদি সেভাবে ইম্পোর্ট করতে না পারি তাহলে কিন্তু আমাদের ডোমেস্টিক ইকোনমি, যেহেতু আমাদের এখানে র মেটেরিয়াল রিসোর্সেস খুবই স্কেয়ার্স বলি আমরা যেটাকে, আমাদের অধিকাংশ হচ্ছে আমদানি নির্ভর একটা অর্থনীতি। তো সেখানে আমদানির জন্য আপনার ফরেন এক্সচেঞ্জ লাগবে। আমাদের বিদ্যুৎ খাত চালাতে হলে গ্যাস বা কয়লা ইম্পোর্ট করতে হবে বা তেল ইম্পোর্ট করতে হবে। তো সেগুলোর জন্য কিন্তু উই নিড ফরেন এক্সচেঞ্জ। তো সেই ক্রাইসিসটার জন্য কিন্তু এক ধরনের বলতে পারেন আমরা একটু কাটব্যাক করেছি আমাদের অনেক প্ল্যানের মধ্যে যেগুলো ছিল। আমাদের সেই কাটব্যাকের একটা ইম্প্যাক্ট ওভারঅল ইকোনমিতে পড়েছে, এবং সেই কারণেই আপনি বলতে পারেন যে এই অর্থ বছরে আমাদের মাননীয় অর্থমন্ত্রী, আমাদের সরকার যেটা বাজেট উপস্থাপন করেছে সেটা যথেষ্ট প্র্যাগম্যাটিক এবং বাস্তবতার মধ্যে চিন্তা করি উনি সেটা করেছেন, অ্যাবসলিউটলি বাস্তবমুখী। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দর করে আসলে একটু বাজেট নিয়ে একটু দুটো লাইন বললেন। আমি একটু জানতে চাই, আসলে গত বছর, চলতি বছর বলতে একটু, চলতি বছরে 23-24 অর্থ বছর কিন্তু 1,59,000 কোটি টাকা একটা লক্ষ্যমাত্রা ছুটে দিয়েছিল ব্যাট কর্তৃপক্ষের দিকে। আমি যদি বলি, আপনি চট্টগ্রামের দায়িত্ব পালন করছেন, এই অঞ্চলের দায়িত্ব পালন করছেন, আপনি আপনার এই 1,59,000 কোটি টাকা তো সার্বঙ্গীনভাবে, এটা নিয়ে আপনার যদি একটু বলি মতামতটুকু একটু জানতে চাচ্ছি, আসলে কতটুকু লক্ষ্যমাত্রা অর্জন করতে পারলেন? আমরা মানে লক্ষ্যমাত্রা অর্জনের কাছাকাছি চলে আসছি। আমরা আপনি জানেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ ভ্যাট সংগ্রহের একটা বড় উৎস হচ্ছে সরকারি খাত। এক্স্যাক্টলি। কারণ আমরা আমাদের ইকোনমি কিন্তু এখনও অতটা প্রাইভেট সেক্টর ড্রিভেন হয়নি, যদিও একটা সিগনিফিকেন্ট অংশ, কিন্তু তারপরেও অর্থনীতির একটা বড় চালিকা শক্তি হচ্ছে সরকারি খাত। তো সরকারি খাতে এই বছর কিন্তু ব্যয় তুলনামূলকভাবে ওইভাবে মানে হয় নাই। না হলে যেটা হচ্ছে যে সরকারি খাতের থেকে আমাদের প্রায় 1/3
1/3 রাজস্ব আসে কিন্তু সরকারি খাত থেকে। এক্স্যাক্টলি। তো সেখানে যদি বড় বড় প্রকল্পগুলি মানে ওগুলো যদি বাস্তবায়ন না হয়, ওখানে যদি খরচগুলো না হয়, আমরা ওখান থেকে ভ্যাটটা সংগ্রহ করতে পারি না। তো এখানে আমাদের একটা লিমিটেশন হয়েছে এই বছর। আমরা অনেকগুলি প্রকল্প গত বছর শেষ হয়েছিল, যেগুলোর থেকে আমরা অনেক টাকা ভ্যাট পেয়েছিলাম, সেগুলোর মানে এই বছর প্রত্যেক বছর তো মেগা প্রকল্প থাকবে না, এটা স্বাভাবিক। তো এখন যে এই বছর যে প্রকল্পগুলো আছে, এগুলো থেকে যদি আমরা কাঙ্ক্ষিত হারে আমাদের ভ্যাটটা পেতে পারি, আমি মনে করি আমাদের লক্ষ্যমাত্রা অর্জন সমস্যা হবে না। তারপর আমাদের প্রাইভেট সেক্টরে যেটুক সীমাবদ্ধতা আছে, যেটা আমি বললাম আমার আগেই, যে তারা আমদানি করতে না পারে, তারা উৎপাদন করতে পারছে না, সেই কারণে তারা যে পরিমাণ বাজারে ডিমান্ড থাকলেও সরবরাহ করতে পারছে না। পাশাপাশি ধরেন আমি যদি চিটংয়ের কথা ধরি, চিটং একটা বড় সেক্টর হচ্ছে স্টিল সেক্টর। এক্স্যাক্টলি। এই স্টিল সেক্টর কিন্তু বেশ খানিকটাই মানে বলতে পারেন মুখ থুবড়ে পড়েছে গত বছর তুলনায়, কারণ আমাদের প্রকল্প বড় বড়, কারণ এদের মূল গ্রাহক হচ্ছে মেগা প্রজেক্ট। তো মেগা প্রজেক্ট না থাকলে এদের বিক্রি কমে যায়। তো সে কারণে আপনি দেখবেন এদের ওই যেটা কাঁচামাল, সেটা আমদানিও অনেকখানি কমে গেছে, ফলশ্রুতিতে উৎপাদনও নাই, এবং উৎপাদন যদি কমে যায় আপনি স্বাভাবিকভাবে ভ্যাটও পাবেন না। তো এই চ্যালেঞ্জগুলো আছে। তারপরও আমরা চেষ্টা করেছি আমাদের যেসব জায়গায় আমাদের গ্যাপ রয়েছে, ট্যাক্স গ্যাপ বলি যেটাকে আমরা, হ্যাঁ, সেগুলো আমরা যতটুকু সম্ভব মিনিমাইজ করে এনে আমাদের যেসব জায়গায় ইনএফিশিয়েন্সিসগুলি আছে সেগুলি আমরা যতটুকু সম্ভব, মানে এখন রাতারাতি তো একটা কালচারাল চেঞ্জ করা যায় না, হ্যাঁ, তো সেটার পরেও আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব এটাকে মানে কমিয়ে এনে লক্ষ্যমাত্রায় কাছাকাছি চলে যেতে। এবং আমরা মনে করি, যেমন চট্টগ্রাম ভ্যাট কমিশনের অংশ যদি আমি বলি, যেহেতু আমি এটা দায়িত্বে আছে, আমি সবারটা বলতে পারছি না, আমার কাছে খুব ইম্পর্টেন্ট রুট কিন্তু এটা। অবশ্যই এটা হচ্ছে বলতে পারেন বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট ভ্যাট কমিশন। হ্যাঁ, তো সেক্ষেত্রে সেই বিবেচনায় আমাদের মানে এখানে আমরা, এবং জিওগ্রাফিক্যাল এরিয়া যদি আমি চিন্তা করি, এটা বলা যায় সবচেয়ে বড়। আচ্ছা, সেই মিরেশ্বরের থেকে টেকনাফ পর্যন্ত এটা বিস্তৃতি। হ্যাঁ, তো একটা বিশাল অংশ কিন্তু ভ্যাটের ক্ষেত্র, যদিও মাঝখানে আমাদের পার্বত্য জেলাগুলো আছে যেখানে হয়তো অতটা অ্যাক্টিভিটি নাই, হ্যাঁ, কিন্তু তারপর একটা বিশাল ক্ষেত্র। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ভ্যাটের যোগানটা আসে হচ্ছে চট্টগ্রাম ভ্যাট কমিশনার থেকে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে, যেমন ধরুন গত বছর আমরা লক্ষ্যমাত্রা অর্জন করেছিলাম। লক্ষ্যমাত্রা কত ছিল আমাদের? 1,59,000 কোটি টাকার মধ্যে। আমাদের ধরেন চিটাগং হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ভ্যাট কমিশনারেট। জিওগ্রাফিক্যালি যদি ধরেন আমাদের এরিয়া হচ্ছে সেই মিরেশ্বরের থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত। হ্যাঁ, লার্জ ট্যাক্স পার ইউনিট ঢাকার বাদ দিলে এরপরে রেভিনিউ টার্মসে চিটাগং হচ্ছে আমাদের সেকেন্ড লার্জেস্ট ভ্যাট সোর্স। তো এখানে যেমন গত বছর প্রায় 14,000 কোটি টাকা আমাদের রেভিনিউ টার্গেট ছিল 23-24 অর্থ বছর, রাইট? না, 22-23। আচ্ছা, হ্যাঁ, সেখানে আমরা আহরণ করেছি প্রায় 15,000 কোটি টাকা। আচ্ছা, আরো বেশি। হ্যাঁ, আমরা তো এক্সেস আদায় করেছিলাম। এই বছর আমাদের টার্গেট হচ্ছে 19,211 কোটি টাকা। আচ্ছা, হ্যাঁ, সো আপনি বুঝতে পারছেন 15,000 থেকে প্রায় 4,000 জাম্প বেড়ে গেল। হ্যাঁ, কিন্তু সেটার সাথে সাথে গত বছরে আমাদের কিছু ফেভারেবল কন্ডিশন ছিল, যেমন তেলের দাম বেড়েছিল, সেগুলো কিন্তু এই বছর আমরা পাচ্ছি না। হ্যাঁ, তারপর ধরেন ডলারের মূল্য বৃদ্ধির জন্য আমাদের কাস্টম হাউসে কিছু রেভিনিউ বাড়ে, কিন্তু ভ্যাটে সেটা ইম্প্যাক্ট পাচ্ছে না, কারণ ভ্যাটে ওই ইম্পোর্ট পর্যায়ে তারা যে ভ্যাটটা দিয়ে আসে ওটা আবার রেয়াত নিয়ে নেয়। তো সেটার জন্য ইম্প্যাক্টটা আমাদের ডোমেস্টিক ভ্যাটে কম হয়, মানে ইয়ের কারণে জিনিসপত্রের দাম বাড়ার কারণে আমরা কিছুটা ভ্যাট বেশি পাচ্ছি। সেই কারণে এখন পর্যন্ত আমরা মোটামুটি আমাদের গ্রোথ প্রায় 17% মতো করতে পেরেছি এখন পর্যন্ত, মানে গত বছর তুলনায়, ডিসপাইট দ্য ফ্যাক্ট যে আমরা ধরেন তেলের রেভিনিউ যেটা আমাদের অলমোস্ট 40-50%। 19,000 কোটি টাকার কথা বলছেন, এটা আসলে কি আদায় করতে গিয়ে কোনো আপনারা হিমশিম খাচ্ছেন বা আদায় করতে? হ্যাঁ, ওই যেটা ধরেন এক্সপেক্টেড যেটা ছিল তেলের দাম আবার মাঝখানে কমে গেল। চিটং এর বড় সোর্স হচ্ছে বিপিসির রেভিনিউ, পেট্রোলিয়াম কর্পোরেশনের তেলের টাকাটা। তো তেল ধরেন আমাদের তেলের দাম কমে যাওয়াতে আমার এখানে চিটং এর টোটাল রেভিনিউর কন্ট্রিবিউশনের মধ্যে বিপিসির কন্ট্রিবিউশন হচ্ছে প্রায় ধরেন 50%। 45-50% রেভিনিউ আসে কিন্তু বিপিসি থেকে, অর্ধেক ওদিক থেকে আসে। জি, তো বাকি অর্ধেক হচ্ছে আমাদের এই অন্যান্য জায়গা থেকে আমরা কালেক্ট করি। তো সেখানে যদি ওরা কোনো কারণে রেভিনিউ প্রপারলি আনতে না পারে ওই জায়গা থেকে, তখন কিন্তু আমাদের জন্য আসলে চ্যালেঞ্জ হয়ে যায় খুব বেশি, যে এটা কিভাবে। এই অর্থ বছরে কিরকম আপনারা আয় করতে পারলেন বা আদায় করতে পারলেন এই কথায়? এই অর্থ বছরে আমাদের একটু বেড়ে গেল। হ্যাঁ, আমাদের এই অর্থ বছরে এখন পর্যন্ত আমরা প্রায় 16% গ্রোথে আছি আমাদের
মানে আমি যদি মানে এপ্রিল পর্যন্ত, যেহেতু মেয়ের হিসাবটা আমরা এখনো আসে নাই, no. মেয়ের হিসাবটা আসবে জুনের 15 তারিখে, পরেতে আপনি তো জানেন এই সময় আমরা ঈদের ছুটি পড়ে যাচ্ছে। তো আমরা ধরেন জুনের 20-22 তারিখের দিকে বুঝতে পারবো মে মাসে কেমন রেভিনিউ আদায় হয়েছে। যেহেতু মে জুন মাসে মূলত মূল টার্গেট আমাদের 13,000 প্লাস আমরা আদায় করেছি এখন পর্যন্ত। হ্যাঁ, তো সেটা রাফলি আপনার প্রায় 16.5% গ্রোথ আছে গত অর্থ বছরের তুলনায়। খুব সুন্দর করে এপ্রিল যদি স্যার খুব সুন্দর করে ব্যাখ্যা দিলেন। আসলে গত বছর চলতি অর্থ বছর যেটা 1,59,000 কোটি টাকা, যেটা আমরা লক্ষ্যমাত্রা দিয়েছে সরকার, যেটা এনবিআর মাধ্যমে, সেটা তো আপনি ব্যাখ্যা দিলেন, চট্টগ্রাম কেন্দ্রিক এটা ব্যাখ্যা দিলেন। এইবারের যে 24-25 যেটা পেশ করা গেল, যে অর্থমন্ত্রী মহোদয় যেটা পেশ করলেন, তার মধ্য থেকে আপনাদের ভ্যাট আদায় লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল 1,70,000 কোটি টাকা। আসলে যেহেতু প্রায় 10,000 কোটি টাকা বেশি, আসলে বিশেষজ্ঞ বা যারা ব্যাট প্রদান করে তারা কিন্তু বলছে যে বাজেট বেশি তো ব্যাটের পরিমাণ বেশি, তারা একটা দুশ্চিন্তার মধ্যে কাজ করছে তারা একটু। অবশ্যই, মানে ধরেন আমরা বুঝতে পারছি যে ভ্যাটের ইম্প্যাক্টটা সরাসরি যে পড়ে কিন্তু জিনিসের দামে। এক্স্যাক্টলি, এটা নিয়ে ধরেন কোনো দ্বিমত নাই, এটা তো লুকানোর বিষয় নাই। যে আমি যখন কোনো বস্তুর উপর, কোনো সেবা বা কোনো পণ্যের উপর আমরা যখন ভ্যাট আরোপ করছি, তখন কিন্তু স্বাভাবিকভাবে সেটা যে ইম্প্যাক্টটা ফেলছে দামে, তো জনগণের উপর হয়তো একটু চাপ বাড়বে। কিন্তু মানে এটাও মানতে হবে যে আমরা হয়তো অনেক দেশের সাথে নিজেদেরকে কম্পেয়ার করি অনেক অংশে, কিন্তু ট্যাক্সের ক্ষেত্রে কিন্তু কম্পেয়ার করি না। ট্যাক্সের ক্ষেত্রে আমাদের যে পরিস্থিতি, এটা কিন্তু ওয়ান অফ দি লোয়েস্ট। এক্স্যাক্টলি। তো কিন্তু আপনি যদি উন্নত দেশগুলোতে যান, আপনি দেখবেন যে তারা প্রায় সব কিছুর উপরেই ট্যাক্স দিতে হয়। আচ্ছা, যে কোনো সেবা, যে কোনো জিনিস কিনতে গেলে তাদের ভ্যাট আছে বা জিএসটি আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে অনেক এক্সামশনস, অনেক কিছু মানে ছাড় দেওয়া আছে। তো আমার মনে হয় যেটা ইভেন পার্কে গেলেও যে আপনি ঘুরতে যাচ্ছেন সেখানেও ট্যাক্স আছে। সো মানে নাথিং ইজ ট্যাক্স ফ্রি ওষুধ দেশে, সব কিছুর উপরে ট্যাক্স হয়। তা আমাদের সেই ক্ষেত্রে কিন্তু ওইভাবে ট্যাক্সটা আমরা বা ভ্যাট যেটা বলি আমরা কালেক্ট বা আরোপ করি না, অনেক কিছু ফ্রি। একটু সহনীয় রাখেন, সহনীয় রাখি সরকার, মানে জনগণের প্রতি আসলে বিভিন্ন ক্ষেত্রে গিয়ে মানবিক হন আপনারা। মানে এটা আসলে সরকারি সিদ্ধান্ত, মূলত সরকার সিদ্ধান্ত নেয় যে যেমন হয় আমরা যদি মানে জনগণের প্রতি যদি ওভাবে ইয়ে না হই, সেন্সিটিভ না হই, তাহলে তো মানে সরকার। স্যার 23-24 অর্থবছরে Welcome to N. Mohammed Group. For over 50 years, N. Mohammed Group has been promise-bound to the self-reliance for company, community, and country its quality products and services, entrusting the first priority to the necessity and capability of the people of Bangladesh. At N. Mohammed, we specialize in crafting innovative plastic solutions for a wide range of industries. Our products are designed with precision, durability, and sustainability in mind. From custom injection molding to cutting-edge 3D printing, our state-of-the-art facilities ensure that every product meets the highest industry standards. বাজারে আমাদের প্রোডাক্টের গ্রহণযোগ্যতা দিন দিন এটা বৃদ্ধি পাচ্ছে। আমাদের নূর জেনারেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, এন্ড মোহাম্মদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, তারপর শুরু হলো এন্ড মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের যাত্রা। এর পরবর্তী আমরা শুরু করলাম এক্সক্লুসিভ ফার্নিচার, তারপর শুরু করলাম আমরা বেস্ট বিল্ডিং ম্যাটেরিয়ালসের একটা শোরুম, এবং এর পাশাপাশি আমরা এন্ড মোহাম্মদ পলিমার, এন্ড মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক আমরা চেষ্টা করে যাব সামনে আরও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির সাথে আমাদের বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য। ফুল এফোর্টটা তখনই সাকসেস হয় যখনই কোনো কাস্টমার বলে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো। But what truly sets us apart is our commitment to customer satisfaction. We've had the privilege of serving businesses both big and small, and our clients trust us to deliver on our promises. N. Mohammed Group, since 1968.
অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত SARM TMT বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত। এক্সেলেন্ট মেটালার্জিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্ট স্টিল, যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক, নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা। Shima Automatic Creole Mills Limited, the finest steel forever. যেটা আছে 1,59,000 কোটি টাকা, যেটা এখন প্রায় 11,000 কোটি টাকা বেড়ে 1,70,000 কোটি টাকার যেটা মানে লক্ষ্যমাত্রা দিয়েছিল, সেটা কি সম্ভব 7,97,000 কোটি টাকার বাজেটটাকে মানে সমাধান করতে বা কোনো ঘাটতি না রাখতে কোনো সহায়ক ভূমিকা পালন করবে কিনা? এখন ধরেন 7,97,000 কোটি টাকা যে এক্সপেন্ডিচার বাজেট, এটা মিট আপ করার জন্য এটা এনবিআর কে একটা টার্গেট দেওয়া হয়েছে যে এই টাকাটা আমাদের ডোমেস্টিক ট্যাক্স। আমি ওটাই জানতে চাই, এই এনবিআর যে লক্ষ্যমাত্রা পূরণ করে এতে পরে কি মূল বাজেটে কি না এরপর বাকি থাকবে নাকি? না, বাকি অংশ তো সরকার প্ল্যান করেছে, আমরা কিছু ব্যাংক ফাইন্যান্স নিব, কিছু এক্সটার্নাল সাপোর্ট নিব, বাজেটের সাপোর্ট প্রয়োজন হলে নিব। তো সেটা তো কিন্তু প্রথম অংশতে তো স্থানীয়ভাবে যেটা সংস্থান করা সেটা হচ্ছে এনবিআর অংশটা। আর ব্যাংক ফাইন্যান্স নির্ভর করছে ব্যাংকিং সেক্টরে এখন স্টেবিলিটি কীরকম থাকে সেটার উপরে। তো আমাদের সেক্ষেত্রে মানে এনবিআর অংশটা কিন্তু খুব ক্রিটিক্যাল। এনবিআর যদি এই টাকাটা জোগাড় দিতে না পারে তখন ব্যাংক ফাইন্যান্স ব্যাংকের থেকে গভর্নমেন্ট বরোয়িংটা বেড়ে যায়, তো সেটা তো একটু ইম্প্যাক্ট খারাপ হয়। আপনার ইট লিডস টু লট অফ আদার থিংস, মানে ইনফ্লেশন শুরু করে। এই যে এই 24-25 অর্থ বছর 10,000 কোটি টাকা বেশি বেড়ে গেল আর কি লক্ষ্যমাত্রা, সেক্ষেত্রে যারা ব্যাট দেয় তাদের একটা দুশ্চিন্তার কারণে যে তাদের ব্যাটের পরিমাণটা বেড়ে যাচ্ছে কিনা বা বাড়ছে কিনা, এই ধরনের একটা দুশ্চিন্তা কাজ করছে। তারা বিভিন্ন কথা বলছে কিন্তু সমাজে বা মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় তারা বলছে কি তারা যারা ব্যাট দেয় তাদের উপরেই আরো আরোপ করা হয়, কিন্তু এখনো অনেক ক্ষেত্র আছে, অনেক জায়গা আছে, অনেক প্রতিষ্ঠান আছে, তারা অনেক সেবা আছে এবং অনেক পণ্য আছে যেগুলো ব্যাটের বাইরে। তো এইটা নিয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে? জি, আমি সেই কথাই আসছিলাম যে যেমন ধরেন এখন আমরা যাদের উপরে ভ্যাটটা নিচ্ছি এরা মোটামুটি বলতে পারেন ধরেন ম্যানুফ্যাকচারিং সেক্টর, যেটা ম্যানুফ্যাকচারিং সেক্টরে কিন্তু ভ্যাটটা অনেকখানি আমরা বলতে পারেন 70-80% কালেক্ট করি, হয়তো 10-20% মতো লিকেজ বা কুইক প্রাইস থাকতে পারে। আমাদের মূল মানে দুর্বল জায়গাটা হচ্ছে সেবা এবং এই যে রিটেল সেক্টরটা। আপনি দেখবেন যে অসংখ্য দোকান আছে চিটং শহরেই, অসংখ্য ধরেন ফ্যাশন হাউস আছে, অসংখ্য দোকান আছে, অনেক রিটেল স্টোর আছে, অসংখ্য বড় বড় রেস্টুরেন্ট আছে, তাই না? কিন্তু আপনি দেখবেন সেখান থেকে কিন্তু কাঙ্ক্ষিত মাত্রায় ভ্যাট পাচ্ছি না। এবং আমি ধরেন ইন্ডিভিজুয়ালি এমনও আছে স্যার ভ্যাটের আওতার বাইরে, আপনারা ধরেন চিটংয়ে, আপনারা যারা চিটংয়ে বাসা তার আরো ভালো জানেন, আমরা ইন্ডিভিজুয়ালি অনেক সময় যেসব জায়গায় যাই পরিচয় না দিয়ে গেলে দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু তারা অনেক সময় ভ্যাট নিচ্ছে কিন্তু সরকারকে দিচ্ছে না। আমরা নিজেরা ধরেন ফেসবুক বা আমাদের যেসব কমপ্লেন জায়গাগুলিতে আছে আমরা পাই, অনেক সময় ইয়াং ছেলেমেয়েরা অনেক জায়গায় কফি খেতে যাচ্ছে বা এখানে যাচ্ছে, ওখান থেকে তারা ছবি তুলে পাঠাচ্ছে যে আমার থেকে ভ্যাট নিয়েছে, কিন্তু দেখা গেছে সেই দোকানটা হয়তো রেজিস্ট্রেশনও হয় নাই। এরকম সিচুয়েশন আমরা ফেস করেছি। তো এইটা আমার যেটা মনে হয় চিটগাংয়ের বিজনেস বা চেম্বারের সাথে কথা বলে বিভিন্ন বিজনেস বডি মানে দোকান মালিক সমিতিদের সাথে বারবার বসেছি, তাদের একটাই কথা যে সবাই দিলে আমরা দিব। এখন সবাই দেওয়ার বিষয়টা কাউকে না কাউকে শুরু করতে হবে। এখন তারা মানে বলছেন যে আমাদের এখানে যদি আমরা ভ্যাট নেই জিনিসের দাম বেড়ে যাবে। এটা আমি আগেই বললাম, ভ্যাটের ফার্স্ট ইম্প্যাক্ট হচ্ছে দাম বাড়বে। এখন আমরা যেটা বলছি যে ভ্যাটটা তো আপনাকে দেওয়া হচ্ছে কালেকশনের জন্য, আপনি যে রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়েছেন আপনি কিন্তু কালেক্টর অন বিহাফ অফ গভর্নমেন্ট। এক্স্যাক্টলি, আপনি এটা কালেক্ট করবেন, আপনি ভ্যাটের 5% আপনি কালেক্ট করে আপনার গ্রাহকের থেকে কালেক্ট করে সরকারি কোষাগারে জমা দিবেন। আপনার জিনিসের দাম আপনি রাখেন, ওখানে আপনার লাভ আছে, ওখানে আপনার খরচ টরচ যা ওঠে সব ব্যবস্থা সেখানে আছে, কিন্তু এই 5%টা আমাদের সরকারকে জমা দিতে হবে। তো এই জায়গাটা আমরা অনেকখানি মোটিভেট করার চেষ্টা করেছি এবং আমার মনে হয় সাকসেসফুল হয়েছে। ইট টেক্স টাইম, একটা কালচারাল চেঞ্জ কিন্তু। এবং যদিও তারা বলেন যে চিটগাংয়ের মানুষ ভ্যাট দিতে চান, কিন্তু আমার কাছে সেটা বিশ্বাস হয় না।
এখানকার মানুষ খুবই কমপ্লায়েন্ট এবং খুবই ল অ্যাবাইডিং। আমি ধরেন দেশের অন্যান্য জায়গায় কাজ করেছি, কিন্তু আমার কাছে মনে হয় চিটাগাংয়ে, আমি অনেক বছর ধরে কাজ করছি তো, চিটাগাংয়ে আমার কাছে মনে হয় চিটাগাংয়ের মানুষ কিন্তু খুবই ল অ্যাবাইডিং। তারা কিন্তু মানে অথরিটিকে সম্মান করে এবং সেটা অনুযায়ী কাজ করার চেষ্টা করে। তাদের মধ্যে আমি ওই রকম অ্যারোগেন্স দেখি না। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা বড় সমস্যা হচ্ছে হিউম্যান রিসোর্স। আমি কিন্তু এনাফ অফিসার নেই। আমার ধরেন 15,000-16,000 দোকান আছে চিটাগাং শহরের মধ্যে, ইভেন মোর, কিন্তু অফিসার আছে 30-40 জন। জনবল সংকট। 30-40 জন মানে অফিসার, কিন্তু এই 15-16,000 দোকান মনিটরিং করা খুবই চ্যালেঞ্জিং। সেই কারণে আপনি জানেন যে আমরা এখন ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইস মানে দোকানে দোকানে বসাচ্ছি, এবং এর পাশাপাশি ইএফডি মেশিন, রাইট, ইএফডি আমরা কিন্তু বসানো শুরু করেছি, এবং আমরা মনে করি যে এখান থেকে 10-20 হাজার কোটি টাকা রেভিনিউ গভর্নমেন্ট আলাদা পাবে যদি এটা ইফেক্টিভলি বাস্তবায়ন করা যায়। স্যার, ইএফডি মেশিন নিয়ে একটা ছোট প্রশ্ন ছিল স্যার। ইএফডি মেশিন আসলে গত চলতি অর্থ বছর থেকে তারপরে চালু করলেন প্রায় 30,000 ইএফডি মেশিন চালু করার প্ল্যান ছিল আপনাদের, বাট এটার গতিটা কমে গেল আর কি। এটা কিন্তু এটা কিন্তু জনবল সংকট হলেও কিন্তু এই ইএফডি মেশিনটা অনেক কাজে আসতো কিন্তু। জি, আমি সেটাই বলছি, ধরেন সবকিছু তো আর মানুষ বাড়িয়ে বাড়িয়ে সম্ভব না। আমাকে মানে প্রযুক্তি সহায়তা নিয়ে আমার প্রোডাক্টিভিটি বাড়াতে হবে। তা আমরা সেই কাজটাই করেছি এই ইএফডি মেশিন। উন্নত দেশের সাথে তাল মিলিয়ে কাজ করতে হবে স্যার। এখন এখানে একটা যেটা হচ্ছে আমাদের স্থবির পড়ে গেল না 30,000, যেটা আমি সেটাই আসলে তো দিচ্ছি, সেটা যে স্থবিরতার কারণ হচ্ছে আমাদের প্রথমে আমরা যাদেরকে ভেন্ডর হিসেবে নিয়োগ দিয়েছিলাম তাদের সার্ভিস প্রোভাইডিংয়ে তাদের বিজনেস মডেলটা ভিন্ন ছিল, এবং সেক্ষেত্রে আমাদের সাথে কিছু সমস্যা হচ্ছে। তারা অনেক মেশিন এখানে কিন্তু নষ্ট হয়ে আছে, কিন্তু সেগুলো রিপ্লেস বা সার্ভিস করে দিচ্ছে না। পাশাপাশি আমরা যে নতুন কোম্পানিটাকে নিয়েছি জেনেক্স, তারা কিন্তু তাদের সাথে আমাদের চুক্তিটা হচ্ছে তারা একটা রেভিনিউর পার্সেন্টেজ পাবে, সুতরাং তাদেরই একটা প্রণোদনা থাকবে যেন দোকান থেকে ঠিকমতো ট্যাক্সটা আসে। সুতরাং আমাদের পাশাপাশি সেই কালেক্ট করে দিবে অন আওয়ার বিহাফ। আমরা সিস্টেমে মনিটরিং করবো সে ঠিকমতো কাজটা করছে কিনা, সিস্টেম অ্যাক্সেস আমাদের থাকছে। একটা অংশ কিন্তু তার থাকবে কিন্তু, হ্যাঁ, একটা সার্টেন পার্সেন্টেজ থাকে। আমরা রেভিনিউ একটা সার্টেন পার্সেন্টেজ মানে ভ্যাটের, আমরা যে কালেক্টেড ভ্যাট সেটা পার্সেন্টেজে পাবে। এখন এই জায়গাটায় আমরা সব দোকানে মেশিনটা বসাতে পারি নাই, মানে যেটা আমাদের মার্কেট সমিতির সাথে কথা বলে আমরা যেটা বুঝতে পেরেছি, ওরা বলছে আপনার সবাইকে মেশিন দেন একসাথে, তাহলে আমরা মেনে নিব যে হ্যাঁ সবাই ইউনিফর্ম ট্রিটমেন্ট পাচ্ছে। এখন ইউনিফর্ম ট্রিটমেন্ট আমাদেরকে এরকম একটা ধারণা যে ও সে দিচ্ছে আমি দিব কেন? ইয়েস, সেটাই বলছি যে আমি সেই কথাই বললাম যে অনেকে বলে না চিটাগাং মানুষ দিতে চায় না ব্যাটারি, এসব বলে, এগুলো একদম বাজে কথা। মানে আমি দেখেছি যে এখানে ওরা চাচ্ছে একটা ইউনিফর্ম প্র্যাকটিস হোক। ওকে, সবাই দিলে আমিও দিব, অবশ্যই এটাই স্বাভাবিক। কারণ আমি আমার দোকানে যদি 5% চার্জ করি, আরেক দোকান যদি সেটা না করে, তাহলে কাস্টমার সেই দোকানে চলে যাবে। অবশ্যই সে তো কম রেটে সেল করতে পারবে। অ্যাবসলিউটলি, কারণ আমি অ্যাজ এ গ্রাহক, হ্যাঁ, আমি তো চাবো কম দামে কিনতে, অবশ্যই যেখানে কম পাবো সেখানে যাবো। তো সেখানে এই জায়গাটায় আমাদের যেটা আপনি বললেন, এই আমরা আশা করছি এই অর্থ বছরে এই সমস্যাগুলি আমরা অ্যাড্রেস করে ইএফডি মেশিনের আওতা চলে পুরো চিটাগাং কক্সবাজার সব আমাদের মানে আমরা যেটা আরেকটা যেটা আমাদের এসডিসি যেটা সেটাকে আমরা ইনস্টলেশন শুরু করছি। এখানে একটা ছোট সমস্যা আছে সেটা হচ্ছে থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করে আমাদের বেশ কিছু কোম্পানি, মানে যারা রিটেলার্স আছে, আপনি দেখবেন ওদের পজ সিস্টেম, ওটা যে ওদের কম্পিউটার সিস্টেম থেকে ইনভয়েসটা জারি করে, তো এটার সাথে একটা ইন্টারফেসিং এর বিষয় আছে। তো এই এপিআইগুলির কাজ হয়ে গেছে, এবং আমাদের আপনি হয়তো সামনের জুলাই মাস থেকে আমি আশা করছি এটা একটা সিরিয়াস মোমেন্টাম পাবে এবং অনেক বসে যাবে তখন, যে টার্গেটটা দেওয়া হয়েছে আমাদের এখানে সেটা অ্যাচিভ করা যাবে। স্যার, মাঝখানে একটা কথা বলেছেন, আসলে অনেকে আমরা দেখি যে আসলে ব্যাট কালেক্ট করে, যে কাস্টমার থেকে সেই ব্যাট কালেক্ট সরকার দেবে বলে, কিন্তু সেই সরকারকে দিচ্ছে না কিন্তু, এবং দেখা যাচ্ছে সে কিন্তু রেজিস্ট্রেশনও নেই তার ব্যাটের সাথে, ব্যাট অফিসের সাথে তার কোনো যোগাযোগই নেই। তাদের ক্ষেত্রে আপনারা এরকম অভিযোগ পেলে পরে আপনার কি করে? আসলে আমরা সাথে সাথে আমাদের ব্যাট মামলা করে থাকেন কি? ইয়েস, আমরা আপনি সেটাই বলছিলাম যে ধরেন আমরা এসব অভিযোগ বেশ কয়েকটা পেয়েছি, এবং তাৎক্ষণিকভাবে ভ্যাটের টিম সেখানে যে তাকে রেজিস্ট্রেশন দিয়েছে, তার এগেনস্টে মামলা হয়েছে, তার এগেনস্টে যে সেলস যেগুলি করেছে সেটা এগেনস্টে ডিমান্ড হয়ে অনেকগুলি ক্ষেত্রে রিয়েলাইজ করা হয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে যেটা হয়েছে যে অনেক সময় এই মামলা চলাকালীন সময় ওই দোকান তার ব্যবসা বন্ধ করে চলে গেছে। তো এরকম অনেক ইনসিডেন্ট আছে যে ধরেন স্পেশালি আপনি যে শপিং মলগুলি দেখবেন, আপনি দেখবেন যে অনেক দোকান 6 মাস 7 মাস পরে ওই দোকানটা নাই।
হ্যাঁ, এখন ওখানে কিন্তু আমরা একটা মেশিন বসিয়েছি, বা মালিক পরিবর্তন হয়ে গেল, মালিক পরিবর্তন, সেটাই আর কি, মালিক সেই বিক্রি অথবা এরকম হয় দোকান বন্ধ করে দেন অথবা দোকানটাকে রেখে মালিক চেঞ্জ হয়ে যায়, মানে অন্য কাউকে বিক্রি করে দেয়। ইয়েস, ওই সমস্যাটা কিন্তু আমাদের প্রায় ধরেন 400 মেশিনের মতো এখন মানে ইউজ করতে পারছি না, বিকজ ওই মেশিনগুলি ওই দোকানে ছিল, ওই ব্যক্তির সাথে ওটা ওই বিআইএন এর সাথে এটা ইন্টারফেস করা ছিল। তো এখন আমাকে আবার এগুলো মেশিনগুলো মানে ওটা তো একটা বিউরোক্রেটিক প্রসেস আছে, ওগুলো ফেরত এনে আবার নতুন দোকানে দেয়া। তো এই জায়গাগুলিতে আমরা মানে যেটা বললেন যে স্লোনেসটার এগুলো বিভিন্ন কারণ আছে আর কি। আপনাকে জানাতে প্রায় 25,000-এর মতো ভ্যাট মামলা কিন্তু পড়ে আছে এখনো পর্যন্ত। এখানে এক্ষেত্রে কি আপনার কোনো ভ্যাট মামলা? আমাদের ধরেন একটা জিনিস আমরা বলতে পারি, যেটা সেটা হচ্ছে যে আমাদের যেমন হাইকোর্টের চিটাগাংয়ের মামলা সর্বোচ্চ, হ্যাঁ এক্স্যাক্টলি, মানে আমাদের প্রায় ভ্যাট মামলার কথাই বলছি, 800-র মতো মামলা হাইকোর্টে পেন্ডিং আছে। ওকে, হ্যাঁ, চিটাগাংয়ে এই জায়গাটা একটা উইকনেস আছে, মানে এটা ওভার দ্য ইয়ার্স জমেছে, মানে নট দ্যাট এটা যদি মামলার জন্য অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত SARM TMT বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত। এক্সেলেন্ট মেটালার্জিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স স্টিল, যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক, নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা। সীমা অটোমেটিক রিরোলিং মিলস লিমিটেড, দ্য ফাইনেস্ট স্টিল ফর এভার। কিশোয়ান ম্যাজিকা বিস্কুট, হাত বাড়ালেই বন্ধু পাবে। রং, স্বাদ, গন্ধ ঠিক যেন বাটা মশলার মতো। কিশোয়ান গুঁড়া মশলা, খাঁটি মান, খাঁটি স্বাদ। ক্ষতি হয় বা কোনো শাস্তি হয় বা যারা, তাহলে কিন্তু এটা একটা অপরচুনিটি আসলে আপনারা ভ্যাট কালেক্টরের ক্ষেত্রে কিন্তু একটা সহায়ক ভূমিকা পালন করে। অবশ্যই, কিন্তু এটা আপনি তো একটা জিনিস জানেন যে সংশোধন হচ্ছে না, কোর্টে যেহেতু মামলাটা পড়ে আছে। হ্যাঁ, আমি যখন কোর্টে যে মামলাগুলি থাকে, হ্যাঁ স্যার, আমাদের এখানে একটা সিরিয়াস লিমিটেশন হচ্ছে, আমাকে রিপ্রেজেন্ট করছে কিন্তু সরকারি অ্যাটর্নি জেনারেলস অফিস। অনেক ক্ষেত্রে তাদের কিন্তু ভ্যাটের এই নিটিগ্রিটিসগুলি বা আইনের বিষয়গুলি অতটা ওয়েল কনভার্সেশন থাকেন না। আমরা ওখানে ফুল টাইম একজন অফিসার পোস্টেড থাকে আমাদের, যে তাকে আমরা যাদের সমন্বয় কর্মকর্তা বলি, তিনি তাকে ব্রিফ করেন, বুঝিয়ে দেন মামলার মানে স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেসগুলি উনি বুঝিয়ে দেন। কিন্তু ফর সাম রিজন এগুলি কজ লিস্টে এনে শুনানি করানো মানে অনেক ক্ষেত্রে এটা খুবই চ্যালেঞ্জিং, এবং কোর্টে আপনি জানেন যে কোর্ট ইজ এক্সপেন্সিভ। এক্স্যাক্টলি, এবং আমাদের কিন্তু কোনো বাজেট নাই এগুলির জন্য। হ্যাঁ, তো মানে ধরেন আমরা যে এই কাজগুলো, একদিকে জনবল সংকট, তারা কি নতুন করে ব্যাট আরোপ করবে, ব্যাট কালেক্ট করবে, ওটা নিয়ে থাকবে নাকি মামলা নিয়ে থাকবে, ওইগুলো নিয়ে একটু এগুলি একটা ইস্যু। তারপরে ধরেন আমাদের একটা ডেডিকেটেড টিম আছে এই মামলা ডিল করার জন্য, কিন্তু ধরেন এগুলির জন্য কোনো বাজেট থাকে না গভর্নমেন্টের, যে এই মামলা হ্যান্ডেল করার জন্য আমাকে যে একটা প্যারাওয়াইজ কমেন্টস লেখা বা এগুলি কোর্টে বিভিন্ন ফিস টিস দেওয়ার বিষয় আছে। এই জিনিসগুলির জন্য কিন্তু কোনো মানে ধরেন আমি একটা রায় তুলতে যাই, রায়ের কপি তুলতে হলে আমাদের ওখানে 5-6 হাজার টাকার খরচ আছে, বাট উই ডোন্ট হ্যাভ এনি বাজেট ফর দিস, এটার জন্য। হ্যাঁ, আপনার কি মনে হয় না স্যার, আসলে এই যে মানে ঝুলন্ত অবস্থায় যে মামলাগুলো আছে সমাধান হয়ে যাক বা নিষ্পত্তি হয়ে যাক? আপনার কি? এটা তো অবশ্যই আমরা চাই, কারণ এটা আমার জন্য একটা হিউজ ক্রাইসিস। তো আমার একটা রিসোর্স ওখানে ডিপ্লয়েড হয়ে থাকে। হ্যাঁ, কিন্তু মাসের পর মাস ধরেন আমার টেনিয়রের যে কেসগুলো আমরা করলাম, এগুলি ধরেন ডিসপোজাল হবে এখন থেকে আরো 5-6 বছর পর। সুতরাং এগুলো হয়তো আমি আমার চাকরি জীবনে দেখে যেতে পারবো না ফলাফলগুলো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার। আসলে একটু আরেকটা বিষয় আমরা আসছি, সেটা হচ্ছে 1,70,000 কোটি টাকার যেটা লক্ষ্যমাত্রা দিয়ে 24-25 অর্থ বছরের জন্য আসলে
স্যার আসলে ভ্যাটটা যে দেশের উন্নয়নের জন্য, ভ্যাটের একটা অংশ সরকারি যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদের বেতনের জন্য খরচ করে, কিছু উন্নয়ন ব্যয় করে, মানে এক কথায় এই 100 টাকার আমি 100 টাকা দিলাম, তার 100 টাকা কিন্তু বিভিন্ন খাতকে কেন্দ্র করে আমরা দিয়ে থাকি, কিন্তু এটা দেশের উন্নয়নের জন্য আমরা দিয়ে থাকি। কিন্তু আমাদের একটা টেন্ডেন্সি মাথার মধ্যে ঢুকে আছে যে ভ্যাট আরোপ করা মানে কোনো একটা যেন সমস্যা, মানে কোনো একটা চাপ যেন আমার উপর দিয়ে আসছে, মানে আমি দিতে চাচ্ছি না। মানে আপনার কি মনে হয় না স্যার, ভ্যাট যখন কাউকে আপনি আরোপ করছেন, তার থেকে ভ্যাট যখন আদায় করছেন, সে কিন্তু হাসি মুখে ভ্যাট দিচ্ছে না? আপনাকে এরকম মনে হয়? এটা আসলে হয় কি, মানে অথচ কিন্তু দেশের জন্য, এটা আপনার জন্য, দেশের জন্য, যে দেশে সে বাস করছে তার দেশের জন্য। স্যার এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে যে ধরেন মানে আপনি ধরেন আপনাকে সাধারণ মানুষের কাতারে নিয়ে আসেন, আমি যদি ভ্যাট অফিসার হিসেবে আমাকে কল্পনা না করে আমি সাধারণ মানুষের চিন্তা করি, আমি চিন্তা করছি আমি যে জিনিসটা 100 টাকা কিনতে পারতাম সরকারকে, আমি 100 সরকারের ভ্যাটের কারণে আমাকে 105 টাকা দিতে হচ্ছে। তা আমি এই 5 টাকা রিটার্ন কি পাচ্ছি? জনমনে এই প্রশ্ন থাকতে পারে যে তারা চায় আমাদের এক্সপেন্ডিচার সাইড যেটা, কারণ আমাদের গভর্নমেন্টের দুইটা অংশ, আমরা হচ্ছি আয়ের সাইড, আমরা আয় করে দিই, হ্যাঁ, কিন্তু ব্যয়ের জন্য কিন্তু অনেক মিনিস্ট্রি আছে, হ্যাঁ, অনেকগুলি মিনিস্ট্রি আছে তারা ব্যয় করে। ব্যয়ের অংশটা জনগণ দেখতে চায় যে আমি স্বাস্থ্য খাতে স্বাস্থ্যসেবা পাচ্ছি কিনা, আমার ছেলে মেয়ে স্কুলে ঠিকমতো লেখাপড়া করতে পারছে কিনা। যেমন ধরুন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলিতে ওরা তো প্রায় 60-70% ট্যাক্স দিয়ে দেয়, কারণ হচ্ছে যে ওরা জানে যে আমার সকল দায় দায়িত্ব রাষ্ট্রের, আমার ছেলে মেয়ের শিক্ষা, আমার স্বাস্থ্য, আমার সব কিছু রাষ্ট্র দায়িত্ব নিচ্ছে। এখন ওই রকম একটা পরিস্থিতি, ওরকম একটা সার্কামস্ট্যান্সেস তৈরি না করা পর্যন্ত কিন্তু কর ব্যবস্থাটাই পৃথিবীতে মানে জনপ্রিয় নয়, এটা কারো কেউ ভালোবাসে না। আপনি দেখবেন সারা পৃথিবীতে মানে যিনি কর কর্মকর্তা বা পুলিশ কর্মকর্তা, এদেরকে জনগণ খুব একটা পছন্দ করে না। হ্যাঁ, আমরা তাদের কাছে এক ধরনের কাইন্ড অফ কি বলা যায়, মানে আমরা অনেক কিছু অ্যাবিউজ করি, এর ধরনের একটা অভিযোগ থাকে, ক্ষমতার অপব্যবহার হয়, অনেক কিছু হয়। কিন্তু এন্ড অফ দ্য ডে এই করটা কিন্তু মানে কম হোক বেশি হোক জনগণের কাজেই ব্যবহার হচ্ছে। এক্স্যাক্টলি। এটা মানে ধরেন আমরা স্বীকার করি বা না, স্বাস্থ্য খাতে কি যাবে, আমার এই অর্থ থেকে স্বাস্থ্য খাতে যাচ্ছে, শিক্ষা খাতে যাচ্ছে। আরেকটা বিষয় মানে যেটা আপনি যেটা বললেন বা আমরা যেটা আলোচনা করি, ভ্যাট আমি আরোপ করলাম এবিসি কোম্পানির উপর, সে কিন্তু ভ্যাটটা দিতে গিয়ে খুব নাখুশ দেখাচ্ছে, সে চাচ্ছে কিভাবে ফুকর খুঁজছে সে যে ব্যাট কিভাবে না দিতে পারি বা ব্যাটের পরিমাণ কিভাবে কম দিতে পারি। এটা হয় কেন স্যার? তাদের মধ্যে আরেকটা জিনিস কাজ করে স্যার, আমি আরেকটু প্রশ্ন যদি, তারা যে ওই যে আপনি গেইনের কথা বললেন, যেটা আমি পাবো, তারা কিন্তু সঠিকভাবে সেটা পাচ্ছে কিনা সেটার উপর ডিপেন্ডস করে কি তার মনটা খারাপ? ওই যে যেটা বললাম যে তারা রাষ্ট্রের কাছ থেকে তো সেবা আশা করে, আমি যে করের টাকাটা দিচ্ছি আমি এর বিনিময়ে কি পাবো, আমি কি স্বাস্থ্য খাতে সেবা পাচ্ছি কিনা, শিক্ষা পাচ্ছি কিনা, আমার প্রতিরক্ষা ঠিকমতো হচ্ছে কিনা, আমার আইন শৃঙ্খলা ঠিকমতো হচ্ছে কিনা, এই জিনিসগুলো তার টাকায় চলে, তার টাকায় সব চলে। ইভেন আমি আজকে আপনার সাথে যে অফিসে বসে কথা, সবই তো করদাতাদের পয়সায়, হ্যাঁ, তাদের জন্য তাদের এবং করদাতাদের টাকা খরচ করেই কর আদায় করতে হচ্ছে আমাকে, হ্যাঁ, তাই না? তো এখন সেই ক্ষেত্রে তার তো একটা দাবি বা তাদের চাহিদা থাকতেই পারে, বিকজ মানে রাষ্ট্রের মালিক তো জনগণ, স্যার, তো তাদের টাকায় দেশ চলবে, কীভাবে চলবে তারা ডিসাইড করবে। কিন্তু আপনি যেটা বলছেন যে ভ্যাটের ক্ষেত্রে আমরা মনে করি যে যারা ভ্যাট প্রদান করেন তারা হচ্ছে এন্ড ইউজার, ওনার কাছ থেকে কিন্তু মানে আমরা প্রতিবাদ পাচ্ছি যিনি ইন্টারমিডিয়েট, যাকে আমি ভ্যাট রেজিস্ট্রেশন দিয়েছি, ওনার কাছ থেকে হচ্ছে কালেকশন করে আমাকে জমা দেওয়া। এই জায়গাটায় অতটা মানে রেজিস্ট্যান্স আসা উচিত ছিল না, যেহেতু ওনার কাজ হচ্ছে কালেক্ট করে সরকারের খাতে জমা দেয়, এটা কিছু। কিন্তু ওনারা হয়তো অনেক জিনিস চিন্তা করেন, যেমন হয়তো আয়কর সাইডে একটা বিষয় আছে, উনি যত বেশি ভ্যাট কালেক্ট করবেন তার মানে তার সেলস তত বেড়ে যাচ্ছে, তো সেই সেলসটা উনি হয়তো আয়করে প্রদর্শন করতে চাচ্ছেন না। স্যার, এক্ষেত্রে কি আসলে মানে ভ্যাট যারা দেয় তারা যে একটু নাকুশ থাকে, তারা একটু উৎসাহ দেখাতে চাচ্ছে না বা উৎসাহ থাকে না, তাদের বিভিন্ন কারণ থাকতে পারে। কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে সেই সার্ভিস সরকার থেকে যে সার্ভিস পাওয়ার কথা সেই সার্ভিস তারা 19-20 পাচ্ছে না তেমন একটা। তো সেক্ষেত্রে এনবিআর প্রতিষ্ঠান কি সরকারকে বোঝায়, এরকম কিছু করে যে কোনো পরামর্শ দিয়ে থাকে যে আসলে এই কারণে আমরা ভ্যাট আদায় করতে একটু কষ্ট হচ্ছে? না, আমরা আমাদের মানে ধরেন জাতীয় রসের চেয়ারম্যান মহোদয় এইসব বিষয়ে খুবই সজাগ এবং খুবই সচেতন আছেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে উনি সরাসরি কথা বলেন এই আমাদের বটলনেকসগুলি নিয়ে, এবং সেখানে কিন্তু উনি জানিয়ে দিচ্ছেন কোথায় কি সমস্যা আছে, এবং প্রধানমন্ত্রীও খুবই মানে এই বিষয়ে আমি মনে করি খুবই সচেতন আছেন এবং আমাদের প্রতি উনি যথেষ্ট সংবেদনশীল।
এবং আমরা যতখানি সাপোর্ট ওনার কাছ থেকে পাচ্ছি এটা বলা যায় সীমিত সম্পদ নিয়ে একটা দেশে যে আমরা যতটুকু মানে সুযোগ সুবিধা এনজয় করি এটা অচিন্তনীয় একটা উন্নয়নশীল দেশ হিসাবে। তো সেই সাপোর্ট কিন্তু আমরা পাচ্ছি, কিন্তু ইন রিটার্ন হয়তো আমরা সেভাবে রেভিনিউ মোবিলাইজ করতে পারছি না। হ্যাঁ, এটাও একটা ফ্যাক্টর, কারণ আমরা আরও বিনিয়োগ দরকার। ধরেন অন্যান্য আমাদের যদি তুলনার যোগ্য যেসব দেশ আছে সেখানে যদি আপনি হিসাব করেন, ওরা 100 টাকা কর আদায়ের জন্য ওদের বিনিয়োগ প্রায় 80 পয়সা, 90 পয়সা, 70 পয়সা। আমাদের এখানে 20 পয়সার নিচে। হ্যাঁ, মানে আমরা 4 ভাগের 1 ভাগ খরচ করতে পারি, মানে আমাদেরকে দেওয়া হয় না। তো এটাও একটা ফ্যাক্টর। ধরেন আমাদের ম্যাসিভ অটোমেশন লাগবে। যেমন ধরেন এখন যে জনগণ ট্যাক্স দিচ্ছে কি দিচ্ছে না, এটা আরেকটা বড় কারণ হচ্ছে যে উনি হয়তো বুঝতে পারছে আমি যদি না দেই আমাকে কেউ ধরতে পারবে না। কিন্তু ধরেন আমরা যদি প্রত্যেকটা ট্রানজ্যাকশনকে অটোমেশনের আওতায় নিয়ে এসে, যেটা আমরা চেষ্টা করছি, যেটা আমরা EFDS এর কথা বলছি, হ্যাঁ EFDMS এর কথা বলছি, বা আমরা ট্রানজ্যাকশন ট্র্যাকিং এর কথা বলছি, এগুলো হয়তো কালকে আসবে না, কিন্তু 2-4-5 বছরের মধ্যে আসতেই হবে। এটা রেজাল্ট আসবে কিন্তু আসতেই হবে। নাহলে ধরেন এরকম ম্যানুয়াল পদ্ধতিতে কর আদায় আসলে কোথাও কঠিন হবে তো স্যার। সে দিচ্ছে না, আমি কেন দিব স্যার? একটা তো আছে, প্লাস ধরেন আমি তো তার মনে ভয় থাকতে হবে যে আমি যদি কর না দেই গভর্নমেন্ট ক্যান ক্যাচ মি এনি টাইম। স্যার পাশাপাশি ভয়ের পাশাপাশি সেটার ভালোবাসা থাকা উচিত না? ভালোবাসা তো আছেই এটা নিয়ে, কারণ না ওই যে যারা ব্র্যান্ড দেয় তাদের কিন্তু তারা এটাকে ভয় মনে না করে এটা দায়িত্ব মনে করা উচিত না? আপনার এটা তো হয় আইডিয়াল, যেহেতু এটা আমার টাকা দিয়েই এই সার্ভিস যে আমি নিচ্ছি, এখন যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে যে আমি সার্ভিস নিচ্ছি, এই সার্ভিস কেন আমি ফ্রি পাচ্ছি? আমি ট্যাক্স দিচ্ছি বলে, ট্যাক্স কর্তৃরা বা ব্যাট তারা দিচ্ছে বলে, আমিও দিচ্ছি বলে। তো সুতরাং এটা কেন আমরা দায়িত্ব মনে করি না? কেন আমরা আসলে দায়িত্বের মধ্যে পড়ে না আমাদের? না, এখন হয়তো বা তারা হয়তো মনে করছে যে আমি চট্টগ্রাম মেডিকেল কলেজে যখন যাচ্ছি তখন আমি যে সেবাগুলি পাওয়ার কথা ছিল ওটা পাচ্ছি না, আমাকে আবার দালাল ধরতে হচ্ছে। আরেকটা কারণ হতে পারে স্যার, আমি ওষুধ পাচ্ছি না। স্যার আরেকটা কারণ হতে পারে স্যার, কারণ আমাদের এই চট্টগ্রামে যদি 100% শতভাগ যদি ব্যাট কালেকশন করতে পারা যায় স্যার, অন্যতম একটা উৎস হয়তো কিন্তু এই চট্টগ্রাম, যেহেতু একটি বন্দর নগরী, বাণিজ্যিক রাজধানী স্যার, সেটা অন্য। সেক্ষেত্রে আপনাদের এরকম কোনো প্ল্যান আছে কিনা শতভাগ যে মানে কম বেশি হোক, মানে চট্টগ্রামকে যদি আমরা মডেল হিসাবে করতে চাই যে হ্যাঁ ঠিক আছে, যেমন ধরুন পুলিশের মডেল থানা আছে, আমরা যদি মডেল রেভিনিউ মানে জোন হিসেবে চট্টগ্রামকে করতে চাই, এটা ডুয়েবল, এটা অসম্ভব কিছু না। চট্টগ্রামে যদি যায় স্যার, এটা অন্যতম উৎস হবে কিন্তু এনবিআর এর। অবশ্যই ধরেন আমাদের বিজনেস ট্রানজাকশনের তো অনেক বড় এরিয়া হচ্ছে। আপনি স্টিল সেক্টর কথা বললেন, অন্যতম স্টিল সেক্টরগুলো কিন্তু এইখানে চট্টগ্রামের সাথে যুক্ত, সবই এখানে। হ্যাঁ এক্স্যাক্টলি, বলতে গেলে সবই এখানে, সব মেজর সিমেন্ট শিল্প বলেন, বড় বড় শিল্প কিন্তু আমাদের এই চট্টগ্রামে। হ্যাঁ, কিন্তু মানে আমরা চাচ্ছি যে ধরেন এটাকে আর মানে যতটুকু একটা বাণিজ্যিক রাজধানী হিসাবে এরা যত ভাইব্রেন্ট হওয়ার কথা, আমরা সেভাবে এখনো পাই নাই। আমরা আশা করছি যে এটা আপনি যেটা বলেন খুবই ভালো চিন্তা, যে এটাকে যদি মডেল রেভিনিউ জোন হিসেবে সরকার আইডেন্টিফাই করে, যেমন ধরেন আমাদের মিরেশ্বর ইকোনমিক জোন হচ্ছে, হ্যাঁ ওয়ান অফ দি লার্জেস্ট, তাই না? তো এইটাকে আমরা যদি টার্গেট করতে পারি, আমরা যদি ঠিকমতো এখান থেকে আমাদের রেভিনিউ ট্যাপিং করা যায়, মানে এটা কারণ স্যার এই কারণে স্যার এই কারণে, কারণ ব্যাট প্রদান করছে আমাদের চট্টগ্রামে, কিন্তু তাদের একটামাত্র ভাষ্য, তারা একটামাত্র কষ্ট অন্য কোম্পানি দিচ্ছে না, অন্য ব্যক্তি দিচ্ছে না, অন্য প্রতিষ্ঠান দিচ্ছে না, তাদের মধ্যে কষ্ট এটা। আমাকে কেন যে আমাকে 10,000 কোটি টাকা বেড়ে গেল না, আপনি তারা একটু টেনশনে পড়ে এলো যে আবার আমার উপর চাপ পড়তেছে, মানে আমি দিচ্ছি কেন, আমার উপর চাপটা চলে আসতেছে, ওই কষ্টটা। আমি সেই কথাই বললাম যে ধরেন ইউনিফর্ম প্র্যাকটিসটা করতে হলে আপনার অটোমেশন লাগবে। হ্যাঁ, আমি ম্যানুয়ালি এটা করা ইম্পসিবল, এটা আপনার একটা প্রোডাক্টিভিটি বিষয় আছে। তো এখন ধরেন আমার যদি ইউনিফর্ম প্র্যাকটিসটা চালু করতে হয়, আমাদের অবশ্যই অটোমেশন অ্যাপ্লাই করতে হবে। এখন তা নইলে হয়তো ট্যাক্স পেয়ারেরও কষ্ট হচ্ছে, আমরা যারা কালেকশনের সাথে জড়িত আছি আমাদেরও মানে নাভিশ্বাস হয়ে যাচ্ছে। কারণ আপনি ওই বড় বড় রেজিস্টার দেখে মিলে আপনি একটা প্রতিষ্ঠান যদি অডিট করতে আপনার 6 মাস লেগে যায়, তা আপনি এখানে আমার প্রায় 50,000 ভ্যাট রেজিস্টার্ড ইউনিট আছে, তা আপনি তো এগুলি এক জীবনে শেষ হবে না। আমাদের শেষ প্রশ্ন, একজন ব্যবসায়ী কিভাবে বুঝতে পারবে সে ভ্যাটের আওতায় আসছে? ওয়েল, আমাদের এখানে একটা থ্রেশহোল্ড দেয়া আছে। আচ্ছা, যেমন ধরেন আমাদের 2 ধরনের ট্যাক্স আমরা কালেক্ট করি ভ্যাটের আওতায়, একটা হচ্ছে টার্নওভার ট্যাক্স, আর একটা যেটা ভিএটি, যেটা মূল্য সংযোজন কর। টার্নওভার ট্যাক্স হচ্ছে আপনি যদি 50 লক্ষ টাকা পর্যন্ত আপনার সেলস থাকে, এর নিচে থাকলে আপনি টার্নওভার ট্যাক্স, আর 3 কোটি টাকা হলে আপনাকে
বাৎসরিক। এক্স্যাক্টলি। হ্যাঁ, 3 কোটি টাকার উপরে গেলে আপনাকে ভ্যাট দিতে হবে। তো যেই ভদ্রলোকে বার্ষিক সেল 3 কোটি টাকার উপরে, তাকে ভ্যাট সে অবশ্যই ভ্যাটের আওতায়। হ্যাঁ, কিন্তু এখানে কিছু এক্সেপশন আছে। সেটা হচ্ছে ধরুন চট্টগ্রাম মেট্রোপলিটন বা এইসব জেলা শহরগুলিতে যেসব প্রতিষ্ঠান আছে তাদের ক্ষেত্রে এই সেলসের সীমাটা মানে রহিত করা আছে। মানে তাদের সেলস যাই হোক তাদেরকে ভ্যাট নিবন্ধন নিতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। আপনি এই যে ব্যাট কালেকশনের জন্য আপনি দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং এনবিআর টার্গেট এবং দেশের সরকারের জন্য কাজ করেছে প্রতিনিয়তভাবে এবং দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন। এই পরিশ্রমের সময় থেকে আপনার ব্যস্ততম সময় থেকে এটিএন বাংলাকে সময় দিয়েছে। এটিএন বাংলার পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, আর আপনার পক্ষ থেকে আমার পক্ষ থেকে এটিএন বাংলার সমস্ত দর্শকদের জানাচ্ছি শুভেচ্ছা, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন এই চট্টলা এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা। তার পাশাপাশি আজ আমরা আলোচনা করলাম রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ একটি খাত নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা বাজেট নিয়ে আলোচনা করেছি এবং 24-25 অর্থ বছরের বাজেট নিয়ে আলোচনা করেছি। এই বাজেটের বিপরীতে আয় কীরকম হচ্ছে, ভ্যাট কর্তৃপক্ষ কীরকম আয় করতে পারছে, তারা বিগত সময়ে আয় কীভাবে করতে পেরেছে, তাদের লক্ষ্যমাত্রা কতটুকু পূরণ করতে পেরেছে, এই আলোচনাটুকু আমরা পর্বে করেছিলাম। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টলা এক্সপ্রেস। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।